ঘটনাটি ৮০-র দশকের। তখন ইন্দোনেশিয়ার একটি গ্রামে রাডেন নামের এক জমিদারের শাসনকাল। ধন দৌলত প্রাচুর্যে সমৃদ্ধ থাকলেও রাডেনের স্ত্রী মিনাতি তাকে কোনো উত্তরাধিকারী দিতে পারেনি কখনোই। তারা ছিল নিঃসন্তান। তাই সন্তান লাভের আশায় শেষ বয়সে সে রাডেন সুজানা নামের এক মেয়েকে দ্বিতীয় বউ করে নিয়ে আসে বাড়িতে। তার গর্ভে সন্তানও আসে, তবে প্রসবের সময় বাচ্চাটি ভয়ঙ্করভাবে সুজানার পিঠ ছিঁড়ে বের হয়ে যায় আর সুজানার মৃত্যু হয়। কিন্তু খেলা তো শুরু হয় তখন, যখন মৃত সুজানা হঠাৎ করে আবার জীবিত হয়ে ফিরে আসে। কিন্তু কেন? ধীরে ধীরে খুলতে থাকে ঘটনায় একের পর এক টুইস্ট। আজকের এই ঘটনাটি ইন্দোনেশিয়ার ২০০ থেকে ৩০০ বছর পুরনো লোককথা সুন্ডেল বোলং থেকে নেয়া। মানে বহু শতাব্দী আগে থেকে লোককথায় প্রচলিত রয়েছে যে একটা মহিলা ছিল যাকে নাকি গর্ভপাতের সময় কালো জাদু করে মেরে ফেলা হয়েছিল, আর তারপর তার আত্মা ফিরে এসেছিল তার মৃত্যুর বদলা নিতে। আর এই লোককথা ঘিরেই ইন্দোনেশিয়ায় পূর্ব থেকে প্রায় অনেক সিনেমাই নির্মিত হয়েছে একই নামে। আর আজকের এই সিনেমাটি সবগুলোর শেষ সংস্করণ। তো এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান হরর প্রেতালা প্রেজেন্স সুজানা কিল অন ফ্রাইডে নাইট। তো কি অবস্থা সবার? আমি শুভ্র, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরু। দেখা যায় ইন্দোনেশিয়ার একটি গ্রামে কুস্তি খেলার আয়োজন হয়েছে। সেখানে দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। একজনের নাম আর্য। এখানে আমরা গল্পের মূল চরিত্র সুজানা নামের মেয়েটাকেও দেখতে পাই, যে খেলা দেখছিল। যদিও সেখানে আর্য নামের ছেলেটি পেরে উঠছিল না সেই লম্বা লোকটার সাথে, কিন্তু সে যখন সুজানাকে দেখে একবার, তার ভেতরে শক্তি যেন আরো বেড়ে যায় আর সে জিতে যায় সেই কুস্তি খেলা। পুরস্কার হিসেবে একটা ছাগল পায় সে। এখানে বলে রাখা ভালো, আর্য আর সুজানা তারা দুইজনকে অনেক আগে থেকেই অনেক ভালোবাসে, এমনকি বিয়ে করার প্ল্যানিংও চলছে। তারা যখন বাড়ি ফিরছিল, সুজানা তখন আর্যকে বলে, এই ছাগলটা বিক্রি করে দাও, অনেকটা টাকা পাবে। কিন্তু দেখা যায় আর্য বলে, না, এটা আমি বিক্রি করব না, আমাদের বিয়ের সময় তাকেই রান্না করা হবে। যাই হোক, আর্য সুজানাকে তার বাড়িতে পৌঁছে দিলে সেখানে আমরা দেখতে পারি অনেকগুলো লোক সুজানার বাড়ি ঘেরাও করেছে। তার বাবা মাকে শাসাচ্ছে। আর্য আর সুজানা এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? ওই লোকগুলো সুজানাকে বলছিল, তোমার বাবা আমাদের মালিকের সাথে বাজি খেলেছিল আর হেরে গিয়েছে, আর বাজিটা রেখেছিল তোমাদের বাড়ি, ধানের জমি, এসবের উপর। এখন আমরা এগুলোই নিতে এসেছি। সুজানা তখন অনেক মন খারাপ করে তার বাবাকে বলে, তুমি না আমাকে কথা দিয়েছিলে কখনো আর এসব খেলবে না? সেখানে কোনোভাবেই সেই লোকগুলোকে আটকানো যাচ্ছিল না। সুজানা তখন বলে, আপনারা থামুন, আমাদেরকে কিছু সময় তো দিতে হবে আপনাদের পাওনা পরিশোধ করতে। কিন্তু সেখানে লোকগুলো বলছিল, আমরা যদি খালি হাতে চলে যাই তাহলে কি জবাব দেব জমিদারকে? তখন দেখা যায় আর্য তার পুরস্কার পাওয়া ছাগলটা তাদেরকে দিয়ে দেয়, আপাতত জমিদারকে মানানোর জন্য। সুজানা সেখানে মানা করলেও কিছু করার ছিল না। পরদিন সকাল আমরা দেখতে পারি সুজানা সহ তার পরিবারকে গ্রামের জমিদার রাডেন তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে, আর তাদের সামনে আগামীকাল রাতে আর্যের দেয়া ছাগলটা ফ্রাই করে এনে রাখা হয়। সুজানার বাবা বলতে থাকে, হুজুর, আপনি আমার কাছে অনেক পাওনা, কিন্তু এত আতিথেয়তা কিসের জন্য তা বুঝতে পারছি না, আর আমি জানি না কিভাবে আপনার সব টাকা পরিশোধ করব। রাডেন বলে, আমি তোমাদেরকে এখানে পাওনা টাকা আদায়ের জন্য দাওয়াত দেইনি। তোমাদের সবকিছু দখল করে আমি আর কি পাবো? পৃথিবীতে আমার যা কিছু রয়েছে তা অনেক বেশি। আমার জন্য সবকিছুই রয়েছে, শুধু একটা জিনিস বাদে, আর সেটা হচ্ছে আমার উত্তরাধিকারী, যে পরবর্তীতে আমার সবকিছু ভোগ করবে, মালিক হবে। সে আরো বলে, সুজানা অনেকটা বড় হয়েছে, তাকে নিশ্চয়ই তোমরা বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছো। সুজানা বলে, আপনি যা বলতে চান স্পষ্ট করে বলুন। রাডেন হেসে বলে, দেখা যাচ্ছে সুজানা মামুনি স্পষ্ট কথা বলা খুব পছন্দ করে। আচ্ছা বলছি, আমি চাই তোমাকে বিয়ে করতে আমার উত্তরাধিকারীর জন্য। তবে মনে রেখো, এটা আমার কোনো প্রস্তাব নয়। প্রস্তাব হিসেবে নিলে ভুল হবে। বাড়ি জমা জমির পাওনার বিষয়টা কিন্তু মাথায় রেখো। সেখানে জমিদারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো শক্তিই ছিল না কারো। সুজানা তার পরিবারের জন্য সেখানে সম্পূর্ণ অসহায় হয়ে যায়। যদিও রাডেনের স্ত্রী মিনাতির এই বিষয়টা মোটেও পছন্দ হচ্ছিল না। যে যত কথাই বলুক, সতীনকে মেনে নিবে এমন মহিলা পৃথিবীতে নেই বললেই চলে।
যেহেতু এখানে কারো সাহস নেই কিছু বলার বা করার, আমরা দেখতে পারি সেদিন সন্ধ্যা সময়েই শুরু হয় বড় করে বিয়ের আয়োজন। এলাকার জমিদারের বিয়ে বলে কথা, অনেক ভালো করে আয়োজন করা হয়েছে। মণ্ডপে রাডেন সুজানার হাত ধরার চেষ্টা করছিল, এতে সে খুব অস্বস্তি বোধ করছিল। যতই হোক, ভালোবাসার মানুষকে ছেড়ে এমন বুড়ো লোককে বিয়ে করতে হচ্ছে, এটা সে মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পারি তার বয়ফ্রেন্ড আর্য সেখানে মদ খেয়ে মাতাল হয়ে উপস্থিত হয়। তাকে আটকাতে রাডেনের লোকেরা তখন তাকে মারতে শুরু করে। তখন তাকে বেঁধে জমিদার রাডেন চাবুক মারতে শুরু করে। সুজানা তো এসব দেখে কান্না করছিল। সেখানে রাডেন আর্যের হাত কেটে ফেলতে চাইছিল, কেন সে তার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে এই বলে। সেখানে সুজানা তখন আর্যর সামনে পড়ে যায়, রাডেনকে বলে, প্লিজ তুমি যেভাবে চাইবে আমি সারা জীবন তোমার সাথে সেভাবেই থাকবো, সব কথা অক্ষরে অক্ষরে পালন করব, তোমার দাসী হয়ে থাকবো, তাও তাকে ছেড়ে দাও। এই কথাতে আমরা দেখতে পারি আর্যকে রাডেন ছেড়ে দেয় আর সুজানাকে ধরে ঘরে নিয়ে যায় আর তার সাথে বাসর শুরু করে। এর পরের দিনের কথা, সেদিনও রাডেন সুজানা মানে তার দ্বিতীয় বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছিল, কিন্তু তার প্রথম স্ত্রী মিনাতি বলছিল, ওগো তুমি কি আজও আমার সাথে থাকবে না? রাডেন বলে, না, তুমি তো জানো আমি কি কারণে এটা করছি, আমাদের উত্তরাধিকারী প্রয়োজন যেটা তুমি দিতে পারবে না। সেখানে মিনাতি বলছিল, নাকি তুমি তাকে ভালোবেসে ফেলেছো? সেখানে কিছু না বলেই রাডেন চলে যায়। এর পরদিন সকালে আমরা দেখতে পারি মিনাতি বাড়ির কাজের লোক রাতিহকে দিয়ে একটা চিরুনি আনায় এবং তাকে চলে যেতে বলে সেখান থেকে। দেখা যায় সেই চিরুনিতে অনেকগুলো চুল লেগেছিল আর এটা ছিল সুজানার চিরুনি। এদিকে সুজানা যখন ঘুমাচ্ছিল তখন সে খেয়াল করে তার কাঁথার নিচে যেন কিছু একটা রয়েছে, আর সে কাঁথা সরাতেই দেখতে পারে অনেকগুলো সাপ সেখানে পড়ে রয়েছে। সে তো খুবই ভয় পেয়ে যায়, সেখান থেকে নামতে চায়, কিন্তু একই ফ্লোরের মধ্যেও রয়েছে অজস্র সাপ, কিন্তু এগুলো কিভাবে এখানে এলো? সে ভয় পেতে পেতে কোনোভাবে সেই ঘর থেকে বের হয়। কিছুদিন পর আমরা দেখতে পারি গ্রামের সবাই একটা জায়গায় উপস্থিত হয়। রাডেন সুজানাকেও সেখানে নিয়ে আসে। এই গ্রামে প্রতি বছরই ভালো ফসল হলে সেই আনন্দে অনুষ্ঠান করা হয়, বিষয়টাকে উদযাপন করা হয়। সেখানে সবার উদ্দেশ্যে রাডেন বক্তব্য দিচ্ছিল। এই বছর ফসল খুব ভালো হয়েছে। এর সাথে আপনাদের আরো একটি খুশির সংবাদ দেওয়া যাক, আমার দ্বিতীয় স্ত্রী সুজানা ইতিমধ্যেই গর্ভবতী। সবাই দোয়া রাখবেন যেন আমার উত্তরাধিকারী সুস্থভাবে পৃথিবীতে জন্মায়। গ্রামের লোক সবাই তো অনেক খুশি। তার সাথে দেখতে পাওয়া যায় দূর থেকে এসব কথা শুনছিল আর্য। নিজের প্রেমিকা গর্ভবতী এখন, এটা শোনার পর মনের অবস্থা যেমন হওয়া উচিত তারও ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম রাডেনের প্রথম বউ মিনাতির এই বিষয়টা খুব একটা পছন্দ হয়নি। আর দেখা যায় সে সন্ধ্যা সময় চলে যায় গ্রামের শেষে একটা কবিরাজ জায়ার ডেরায় এবং সেখানে বলে, তোর সাপগুলো কোনো কাজ করেনি সেদিন। তখনই আমরা বুঝতে পারি সুজানার চিরুনি থেকে চুল নিয়ে সেদিনই কালো জাদু করা শুরু হয়েছিল তার উপর। মিনাতি জায়া কবিরাজকে বলছিল, এমন কিছু কর যাতে এই মুখপুরিটা আর না বাঁচে। এদিকে দেখা যায় সুজানা তখন চা খাচ্ছিল, হঠাৎ করে তার গলার মধ্যে খারাপ লাগছিল আর তখনই গলা থেকে বের হয়ে আসে অনেক লম্বা চুল, যা সে দেখে একদমই হতভম্ব হয়ে যায়। এগুলো কি হচ্ছে সে ভেবে পাচ্ছিল না। রাতে সুজানাকে নিয়ে সেদিন বাজার করছিল, তখন সে লক্ষ্য করে সেখানে কাজ করছে আর্য। এটা দেখে তার সাথে কথা বলার জন্য সে সামনে যায়, কিন্তু আর্য তাকে দেখে সেখান থেকে চলে যেতে চাইছিল। সুজানা তার পেছন পেছন যায় এবং আর্যকে থামায়, বলে, তুমি কেমন আছো আর্য? আর্য বলে, কেমন থাকার কথা তুমি জানো না? আমার নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সন্তানের মা হিসেবে দেখতে পাওয়া কেমন লাগতে পারে আমার? সুজানা বলে, আমি এখনো তোমাকে ভালোবাসি জানো, তুমি তো বোঝোই যা করেছি সব আমার পরিবারের জন্য। তুমি যদি এখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা সাহায্য করো। আর্য বলে, কি সাহায্য? সুজানা বলে, আমার মনে হয় আমি সেই বাড়িতে নিরাপদ নই। সব সময় অদ্ভুত সব বিষয় ঘটতে থাকে। আমি অনেক সময় অনেক সাপ দেখতে পাই এবং সেদিন তো গলা থেকে চুলও বের হয়েছে। তার মনে হচ্ছে তাকে কেউ কালো জাদু করেছে। সে বলছিল, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। আর তখন সেখানে জমিদার বাড়ির কাজের লোক রাতে চলে আসায় সুজানা সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে চলে যায় আরো 9টি মাস। মিনাতি কবিরাজ জায়ার কাছে আবার গিয়েছে আর বলছে, তুই আমায় বলেছিলি তুই অনেক শক্তিশালী কবিরাজ, কিন্তু তার প্রমাণ কোথায়? অন্যদিকে ওই মুখপুরীর পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, সে শীঘ্রই সন্তানের জন্ম দিবে, তুই দেখিস না সে এখনো মরল না কেন? কবিরাজ বলতে থাকে, আমি এইবার যে কালো জাদুটা করব এটাতে সে কোনোভাবেই বাঁচতে পারবে না, সাথে সাথেই মারা যাবে, তবে এর জন্য কিছু খরচ প্রয়োজন।
মিনাতি বলে, তোর যা প্রয়োজন খরচের জন্য সবকিছুই আমি দেব, এটা নিয়ে তুই চিন্তা করিস না। কিন্তু এই খারাপ কবিরাজটা বলছিল, আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু তোমাকে আমার সাথে রাত কাটাতে হবে। মিনাতি এটা শুনে রাজি হচ্ছিল না, সে কবিরাজকে গালাগালি করছিল, বলছিল তুই একটা খারাপ। জায়া কবিরাজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্য কোনো কবিরাজ খুঁজে নাও। সেখানে কোনো রাস্তা না পেয়ে মিনাতি কবিরাজের সামনে নিজেকে বিলিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সুজানার পেটে হঠাৎ করেই ব্যথা উঠেছে। সে রাতিকে ডাক দেয়, দেখা যায় সুজানার পা বেয়ে বেয়ে পানি ঝরছিল। অন্যদিকে দেখা যাচ্ছিল কবিরাজ ভয়ঙ্কর ভাবে কালো জাদু শুরু করেছে। এদিকে দ্রুত ডেলিভারির জন্য দাইমাকেও আনানো হয়। সুজানার প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু দাইমা বাচ্চাটার কোনো দেখাই পাচ্ছিল না। বাহিরে রাডেন, মিনাতি সহ সবাই অপেক্ষা করছিল কি হয় না হয়। সেই কবিরাজের ডেরায় আমরা দেখতে পাচ্ছিলাম একটা মুরগিকে। সে যেভাবে কষ্ট দিচ্ছিল এভাবে সুজানাও তেমন ভাবে কষ্ট পাচ্ছিল। সুজানার পেটের ভেতরের বাচ্চাটা এমন ভাবে সেখানে নড়তে শুরু করে দেয়, দাইমা সহ রাতি খুবই ভয় পেয়ে যায়। তারা তখন সুজানাকে ছেড়ে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক ওই মুহূর্তে সুজানার পেটটা স্বাভাবিক হয়ে যায়, আর হঠাৎ করেই পেটটা যেন পিঠের জায়গায় চলে যায়, পিঠ ফুলে যায় পেটের মতো, আর সুজানা ব্যথায় কাতরাতে কাতরাতে বিছানায় পড়ে যায়। দেখা যায় সুজানার পিঠ একদমই ফেটে সেখানে ব্লাস্ট হয়ে যায়, আর সে সেখানেই শেষ হয়ে যায়। তবে বাচ্চাটা বেঁচে যায়। রাডেন সহ সবাই তো একদমই হতভম্ব হয়ে যায়। এটা কি ঘটলো, কিভাবে সম্ভব, এটা যা জীবনে কেউ দেখেনি। সেখানে মিনাতি রাডেনকে বুঝ দিচ্ছিল যে হয়তো সুজানা কালো জাদুর আশ্রয় নিয়ে বাচ্চা জন্ম দিয়েছিল, আর তাই তার এইরকম পরিণতি হয়েছে। কেননা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে চেয়ে কিছু নিলে সেটার ফল ভালো হয় না। মিনাতি রাডেনকে আরো বুঝ দিচ্ছিল যে সে মারা গিয়েছে তো কি হয়েছে, আমরা যেটা চেয়েছিলাম আমাদের উত্তরাধিকারী সেটা তো আমরা পেয়েছি, আর এটা হচ্ছে একটা মেয়ে, সে এখন ঘুমাচ্ছে, সুস্থ আছে। তবে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে খুশি ছিল না রাডেন, কেননা সে তার উত্তরাধিকারী হিসেবে একটা ছেলেকে চেয়েছিল। যাই হোক, এর পরের দিন সকালে রাতি যখন তার বাড়িতে ফিরছিল, তাকে তখন সেখানে আর্য ধরে, বলে প্লিজ আমাকে একটা উপকার করে দাও, এই যে তাসবিটা আর দোয়ার বই, এটা তুমি সুজানাকে নিয়ে দিবে, তার অনেকটা উপকার হবে। সেখানে তখন রাতি কাঁদতে কাঁদতে বলে, সুজানা ম্যাডাম প্রসব করার সময় মারা গিয়েছে। এখন এটা শুনে তো সম্পূর্ণ আকাশ ভেঙে পড়ে আর্যর মাথায়। কি শুনলো সে? রাতে বলছিল তার বাচ্চাটা পিঠ চিরে বের হয়েছে তার, আর এটা হয়েছিল কালো জাদুর কারণে, এই কারণেই সে মারা গেছে। আর্য বলছিল কে করেছে তার উপর এমনটা, এটা আমাকে বলো, আমি তাকে ছাড়বো না। রাতে বলে, আমি জানি না, আমি এর বেশি কিছুই জানি না। তখন দেখা যায় সন্ধ্যা সময় আর্য সেখানে যায় যেখানে সুজানাকে কবর দেওয়া হয়েছে। সেখানে গিয়ে সে কবর খুঁড়তে শুরু করে সুজানার, আর লাশটা একদমই বের করে ফেলে। উল্টে দেখতে পারে পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে নেয় ভালোবাসার মানুষকে, চিৎকার করতে থাকে কেন তাদের সাথে এমনটা হলো। দেখা যায় সুজানার লাশকে নিয়ে সে এবার জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। সকাল হলে আমরা দেখতে পারি সে লাশের উপরেই শুয়ে ঘুমিয়েছিল। সেখানে হঠাৎ করে কেউ একজন তাকে গম্ভীর কণ্ঠে ডাকতে শুরু করে, তার নাম ধরে। সে সজাগ হয়ে যায়, আশেপাশে দেখতে শুরু করে, কিন্তু কেউ ছিল না। এদিকে লাশটা পচনও ধরতে শুরু করেছে। সে লাশটাকে নিয়ে আবারও সামনে আগাতে শুরু করে। হঠাৎ করে সে বুঝতে পারে তার পেছন নিয়েছে কেউ। একটা জায়গায় সুজানার দেহ রেখে জোরে জোরে বলতে শুরু করে, আমি জানি তুমি আমাকে ফলো করছো, কে তুমি? তখন অদৃশ্য থেকে আবারও কথা আসে, এটা কার লাশ? তুমি দৌড়াচ্ছ কেন এটাকে নিয়ে? আর্য বলে, সে আমার প্রেমিকা ছিল, আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু তাকে কালো জাদু করে মেরে ফেলা হয়েছে। অদৃশ্য শব্দ আসে আবারও, কে মেরেছে তাকে? আর্য বলে, ওই জমিদার, সেই বাড়িতেই কেউ না কেউ তাকে মেরেছে। আর্য বলে, তুমি কে? আমার সামনে আসো। অদৃশ্য থেকে উত্তর আসে, আমার নাম শামিল, অর্থাৎ শামায়েল, আমি মৃত্যু। তুমি তোমার প্রেমিকার লাশ নিয়ে কি করবে? আর্য বলছিল, আমি জানি না কি করব। অদৃশ্য থেকে আবারও শব্দ আসে, সুজানা অনেক কষ্ট করে মারা গিয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তার প্রতিশোধ নেওয়া প্রয়োজন, তাই না? তুমি যদি চাও তাহলে আমি তাকে পুনরায় জীবিত করে দেব। আর্য বিশ্বাস করে না, বলে এটা সম্ভব নয়। সেখান থেকে আবার বলা হয় সম্ভব, তবে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। সুজানার সন্তান তুমি আমার কাছে নিয়ে আসবে, এটা তোমার প্রেমিকার জীবন দেওয়ার বদৌলতে আমি তার সন্তান চাই। সেখানে আর্য যেভাবেই হোক তার প্রেমিকাকে জীবিত দেখতে চাইছিল, আর সে রাজি হয়ে যায়। সেই অদৃশ্য শব্দ থেকে তাকে বলা হয় বসে পড়তে, চোখ বন্ধ করতে, আর তখনই একটা বজ্রপাত
তাকে চোখ খুলতে বলা হয়, আর আমরা দেখতে পারি তার পেছনে সুজানা উঠে বসে পড়েছে, মানে জীবিত হয়ে গেছে। আর্য তখন সুজানাকে জড়িয়ে ধরে, বলে আমি ভাবিনি কখনো তোমাকে আবার ফিরে পাবো। কিন্তু সে দেখতে পারে সুজানার পেছনে সেই গর্ত হওয়া ক্ষতটা এখনো রয়েছে। সুজানা বলতে থাকে, আমার পিঠে কি হয়েছে, আমার বাচ্চা কোথায়? আর্য বলে, তোমার কি কিছুই মনে নেই? সুজানা বলে, হ্যাঁ মনে আছে, আমি তোমাকে তো অনেক মিস করেছি, আমি তোমাকে আর হারাতে চাই না। ঠিক তখনই সেখানে একটা কাকের আওয়াজ, সেদিকে আর্য চাইতেই তারপর আবার সুজানার দিকে চেয়ে দেখে সেখানে সুজানা নেই। উধাও। আমরা দেখতে পারি সে চলে গিয়েছে জঙ্গলের পাশে একটা বাড়িতে, যেখানে ঘরে একটা মহিলা তার বাচ্চাকে খাওয়াচ্ছিল, আর সে জানালা দিয়ে উকি দিয়ে তা দেখছিল। তখন সেখান দিয়ে একটা ফুচকাওয়ালা হেঁটে যাচ্ছিল। ফুচকাওয়ালা দেখতে পারে সাদা কাপড় পরিহিত মহিলাটির পেছন দিয়ে একটা বড় ছিদ্র, যা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তাকে সুজানা আটকে ফেলে। ফুচকাওয়ালা তো আবার সেখান থেকে যেতে চায় দৌড়ে, কিন্তু সামনে চলে আসে সুজানা আর বলে, আমি খেতে চাই, আমাকে খাবার দাও। ফুচকাওয়ালা এত ভয় পেয়ে যায় যে সে বলে, আমি তো চোখে দেখতে পাই না, তাই আপনাকে দেখিনি, আপনি বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। দেখা যায় এভাবে খাবার দিতে শুরু করে, কিন্তু এক প্লেট দিতে দেরি হয়, সুজানার খেতে দেরি হয় না। সেখানে ফুচকাওয়ালা লক্ষ্য করে দেখতে পারে তার ঘুগনিতে শুধু মানুষের চোখ আর রক্ত রয়েছে। এটা দেখে তো সে চিৎকার করতে শুরু করে। সুজানা বলতে থাকে, তুমি কি জানো আমি কে, আমি কোথায় থাকি? সেই লোকটি বলে, আমাকে মাফ করবেন, আমি এই গ্রামের বাসিন্দা নই, আমাকে কিছু করবেন না। সেখান দিয়ে আরো দুটি লোক যাচ্ছিল মোটর সাইকেল করে। সুজানাকে এই অবস্থায় দেখতে পেয়ে তারাও ভয় পেয়ে সেখানে পড়ে যায় আর সেখান থেকে ভাগে। ফুচকাওয়ালাও কোনো রকম ভাবে সেখান থেকে কেটে পড়ে। এদিকে গ্রামবাসীর মধ্যে এই খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তারা গ্রামের দুই পাহারাদারকে বলে, সুন্ডেল বলং মানে লোককথায় প্রচলিত সেই মহিলা শয়তানকে তারা দেখেছে যার পেটে গর্ত। এইখানে দুইজন পাহারাদারদের নাম হচ্ছে পাক আর রোজালি, কিন্তু তারা এই কথাগুলো বিশ্বাস করে না। বলে, তোমরা এইসব বিষয়ে চিন্তা করা বাদ দাও তো, নিশ্চিন্তে গিয়ে ঘুমাও, আমরা তো পাহারা দেওয়ার জন্য রয়েছি, আর কখনো যদি আমাদের সামনে এরকম কিছু পড়ে তাহলে আমরা দেখে নিব, আর অন্ধবিশ্বাস থেকে নিজেদেরকে সবাই ঠিক রাখো, ঠিক আছে? এদিকে দেখা যায় জঙ্গলের ভেতরে এখনো খুঁজে চলেছে আর্য সুজানাকে। তখন সুজানা উড়ে উড়ে তার সামনে আসে আর বলে, তুমি আমাকে মিথ্যা বলেছ, আমাকে সবাই ভয় পাচ্ছে কেন, আমার পিঠে গর্ত কেন? আর্য বলে, আমাকে মাফ করে দাও, তোমার উপর কালো জাদু করা হয়েছিল জমিদার বাড়িতে, তোমার পিঠ ছিঁড়ে একটি বাচ্চারও জন্ম হয়, তুমি মারা গিয়েছিলে, তোমাকে কবরও দেওয়া হয়েছিল, কিন্তু আমি তোমাকে কবর থেকে তুলে এনেছি, কারণ তোমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। ওই জমিদার আর তার স্ত্রী তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে। সুজানা বলছিল, যদি আমি মারাই যাই তাহলে আমি আবার জীবিত হলাম কিভাবে? আর্য বলে, আমি চুক্তি করেছি আর তোমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। সুজানা বলে, কার সাথে চুক্তি করেছ? আর্য বলে, শয়তানের কাছে। সুজানা রেগে বলছিল, তুমি কেন আমাকে আবার পুনর্জীবিত করলে? এটা একদমই ঠিক করনি। আর্য বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি দ্বিতীয়বার তোমাকে আর হারাতে চাইনি সুযোগ পেয়েও, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই আজীবন। সুজানা বলে, কিন্তু আমার এই রূপ দেখে তোমার ভয় করে না? আর্য বলে, না, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা রূপ দিয়ে হয় না। কিন্তু সেখানে সুজানা বলছিল, আমাকে আমার বাচ্চাকে তাদের থেকে বাঁচাতে হবে, সেই জমিদার আর তার স্ত্রী থেকে আমার বাচ্চাকে রক্ষা করতে হবে, তুমি আমাকে সাহায্য করো। এরপর দেখা যায় আর্য রাতের কাছে গিয়ে বলে, রাতি, তোমার একটু সাহায্য প্রয়োজন, এবং তাকে নিয়ে চলে আসে জঙ্গলে। আর্য সুজানাকে ডাকতে শুরু করে। রাতি তো অবাক হয়ে যায়, আরে ম্যাডাম তো মারা গিয়েছে, তাকে ডাকছো কেন? আর্য বলে, তোমাকে বুঝাচ্ছি, এখানে একটু দাঁড়াও। এটা বলে সে সামনে গিয়ে সুজানাকে খুঁজতে শুরু করে, কিন্তু রাতি হঠাৎ করে দেখতে পারে গাছের মগ ডালে বসে আছে সুজানা আর ভয়ানক ভাবে হাসছে। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। সুজানা এবার তার দিকে এগিয়ে আসতে শুরু করে, সে খুবই ভয় পাচ্ছিল। আর্য সেখানে এসে তখন সুজানাকে থামায় আর বলে, কিছু করো না, এটা হচ্ছে রাতি, জমিদার বাড়ির কাজের লোক, সে ভালো, তোমার বাচ্চাকে খুঁজে পেতে সে সাহায্য করবে। আর্য রাতিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তাকে আমি জীবিত করেছি, সে তোমার ক্ষতি করবে না। সুজানা বলছিল, আমার বাচ্চা কেমন আছে? রাতি বলে, ভালো আছে ম্যাডাম, তবে তার নিরাপত্তার জন্য আমি চিন্তিত। আমি দেখেছি মিনাতি সুযোগ পেলেই বাচ্চার ক্ষতি করার চেষ্টা করে, আর মাঝে মাঝে এখানে একটা কবিরাজ আসে যার নাম জায়া। সেটা সেদিনও এসেছিল আর বলছিল সেই কবিরাজ নাকি বুঝতে পেরেছে কোনো এক শক্তি নাকি এই বাড়িতে ঢোকার চেষ্টা করবে, আর এই জন্য সেই জমিদার বাড়ি নাকি প্রোটেক্ট করতে হবে। এই জঙ্গলের পাশেই সেই কবিরাজের আস্তানা, আর মিনাতেই এই কবিরাজের মাধ্যমে সুজানা ম্যাডামের এই অবস্থা করেছে। আর্য তখন বলে,
তার মানে আমরা এখন সেই বাড়িতে ঢুকতে পারবো না। সেই কবিরাজ মন্ত্র পড়ে বাড়িটা সুরক্ষিত করে রেখেছে, একমাত্র তিনিই আবার এটা খুলতে পারেন। আর এরপরেই সুজানা সেই বাড়িতে ঢুকতে পারবে। রাতে তখন আর্যকে নিয়ে চলে যায় সেই কবিরাজের ডেরায়। কবিরাজ তাদের জিজ্ঞেস করে, তোমরা কেন এখানে এসেছো? আর্য বলে, তুমি জমিদার রাডেনের বাড়ি সুরক্ষিত করে রেখেছ যেন কোনো আত্মা বা কিছু সেখানে প্রবেশ না করতে পারে, কিন্তু এটা তোমাকে সরিয়ে ফেলতে হবে। কবিরাজ বলে, আমি এটা কেন করব? আর্য বলে, সেখানে একটা বাচ্চা শিশু আছে। সেই জমিদার বাড়িতে রাডেন আর তার স্ত্রী মিনাতির কাছে সেই বাচ্চাটিকে আমরা সুরক্ষিত মনে করছি না, তাই জন্য তার মা মারা যাওয়ার পরে আবারও ফিরে এসেছে তার সন্তানকে কাছে পাওয়ার জন্য। তোমার এই সুরক্ষিত মায়াজাল ভেদ করে সে বাড়িতে ঢুকতে পারছে না, তাই তুমি এই সুরক্ষাটি খুলে দাও, নয়তো মৃত সুজানা তোমার কাছে আসবে তোমাকে শায়েস্তা করতে। অন্যদিকে দেখতে পারছিলাম সেই কবিরাজের ডেরাতে সুজানা প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু সে পারে না। কবিরাজ তখন হাসতে হাসতে বলে তাদেরকে, তোমাদের কি মনে হয় আমার তাবিজের শক্তি ভেঙে তার মতো আত্মা প্রবেশ করতে পারবে এখানে? সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমিই তো তাকে শেষ করেছিলাম। এখন এই কথা শুনে আর্য অনেকটা রেগে যায় আর সেখানে থাকা একটা তলোয়ার নিয়ে তাকে আঘাত করতে চায়, কিন্তু আমরা দেখতে পারি একটা পুতুলের সাহায্যে সম্পূর্ণ বশে নিয়ে ফেলে আর্যকে সেই কবিরাজ। কিন্তু আমরা দেখতে পারছিলাম পেছন থেকে রাতি কবিরাজকে আঘাত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কবিরাজ বলছিল, এই মেয়ের সাথে তোমার সম্পর্ক কি আর সে কিভাবে জীবিত হলো? আর্য বলে, সে আমার প্রেমিকা ছিল, আমি তাকে জীবিত করেছি। জায়া কবিরাজ তখন বলে, তুমি জানো না, বুঝতে পারছো না, যাকে মৃত্যুর পর জীবিত করা হয় সে কখনোই আর আগের মানুষটি নয়, সে খুবই বিপজ্জনক। যাই হোক, আমার এখানে এসে তোমরা ভুল করেছো। যারাই আমার বিরোধিতা করে আমি তাদেরকে ছাড়ি না। এই বলে সে আর্যকে মারতে গেলে আমরা দেখতে পারি রাতি এবার সামনে চলে আসে আর তার পেটে ছুরি ঢুকে যায়। কিন্তু সে এখানে একটা কাজ করে, কবিরাজের গলায় থাকা তাবিজটা খুলে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এতে দেখা যায় কবিরাজের শক্তি শেষ হয়ে যায়। সুজানা ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু রাতে সেখানেই মারা যায়। কবিরাজ আর্যকে অজ্ঞান করে ফেলে আর যখনই সে একদমই শেষ করতে যাবে আর্যকে, তখনই সেখানে সুজানা উপস্থিত হয় আর কবিরাজের মাথায় এমন চাপ দিয়ে ধরে যে একদমই মাথাটা একেবারেই থেতলে ফেলে আর সেখানেই তার বিভৎস মরণ হয়। এদিকে আমরা দেখতে পারি জঙ্গলের মধ্যে দুই পাহারাদারকে, পাক আর রোজালি, যাদেরকে গ্রামবাসী বলেছিল পিঠে ছিদ্র হওয়া একটা শয়তান ঘুরে বেড়াচ্ছে এই গ্রামে। এখন সেই সব কথা শুনে সেটাকে ধরার জন্য তারা জঙ্গলের মধ্যে একটা ফাঁদ পাতে। আমরা দেখতে পারি সুজানা সেখান দিয়ে যাওয়ার সময় সেই ফাঁদের ভেতরে আটকে যায়, কিন্তু তারা যখন সেখানে যায় তারা গিয়ে দেখে সেটা আর কেউ নয়, তাদের জমিদারের দ্বিতীয় বউ সুজানা। এখন তারা কিন্তু জানে না যে সুজানা মারা গিয়েছে। তারা তাকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি এখানে কি করছেন এত রাতে? সুজানা বলে, আপনাদের জমিদার রাডেনের সাথে একটু মন কালাকালি হয়েছে আমার, এর জন্য এই রাতে বাহিরে চলে এসেছি। এখন জঙ্গলের মধ্যে একা এভাবে থাকা উচিত নয়, জমিদারকে তো খবর দিতে হবে। তাই রোজালি পাককে রাডেনের কাছে পাঠায় এবং পাক গিয়ে রাডেনকে বলে, সাহেব আপনার স্ত্রীর সাথে মনে হয় আপনার ঝগড়া হয়েছে, তাকে তো আমরা জঙ্গলের মধ্যে পেয়েছি আর তাকে বাঁচিয়েছি। এখন রাডেন মনে করে পাক হয়তো মিনাতির কথা বলছে। সে বলে, কি বলিস, মিনাতি এত রাতে কোথায় যাবে? সেখানে পাক বলছিল, আরে সাহেব এটা মিনাতি না, এটা আপনার দ্বিতীয় বউ সুজানা। এখন এটা শুনে তো রাডেন একদমই অবাক হয়ে যায়, এটা কোনোভাবেই সম্ভব নয়। তারা জঙ্গলের দিকে এগিয়ে যায় দেখার জন্য। অন্যদিকে রোজালি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে অন্যদিকে গেলে সেখানে আর্য আসে আর সুজানাকে বলে, তোমাকে এখন দুজন পাহারাদার জীবিত দেখে ফেলেছে, তাই সাবধানে থাকতে হবে। আর যেহেতু দেখেই ফেলেছে এখন তাদেরকে সম্পূর্ণ বিষয়টাও বলতে হবে আমাদের। তার অবশ্য ভালো মানুষ, এটা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জমিদার রাডেন সহ সবাই এসে এখানে দেখতে পারে এটা তো সুজানা নয়, এটা অন্য একটা মেয়ে। কিন্তু তখনও সেই দুই পাহারাদার সেখানে সুজানাকেই দেখতে পারছিল। জমিদার রাডেন অনেক রেগে যায়, বলে, তোরা একটা আহাম্মক, এই রাতে আমার সাথে মশকরা করার জন্য আমাকে এখানে এনেছিস? আমার স্ত্রী সুজানার চেহারা তোরা দেখিসনি? এটা বলে সেখান থেকে সে চলে যায়। এখন তারা বলা বলি করছিল যে তাহলে এই মহিলাটাকে আমরা কি করব? এত রাতে মহিলাটাকে তো একা ছাড়া উচিত হবে না। তখন তারা সুজানাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর সুজানাকে বলছিল, আপনার জন্য রান্না করে নিয়ে আসছে। কিন্তু সেখানে সুজানা বলে, আমার জন্য এত কষ্ট করতে হবে না আপনাদের, আমি নিজেই রান্না করে আনছি।
তাদের সেখানে সন্দেহ হচ্ছিল, ভাবছিল এই মহিলাটাই সেই শয়তান নয় তো। এর মধ্যেই দেখা যায় সুজানা তাদের জন্য রান্না করে আনে, খেতে বলে, কিন্তু পাক হঠাৎ করেই দেখতে পারে সেগুলো কোনো খাবার নয়, সেগুলো ছিল পোকামাকড়ে ভরা। সুজানা তখন পিছন দিকে ঘুরে তার পিঠটা তাদেরকে দেখায়। এটা দেখে তো তারা খুবই ভয় পেয়ে যায়। তারা ভাবে আর হয়তো রক্ষা নেই, সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না। এরপরেই দেখা যায় তাদের দুজনকে বসিয়ে সম্পূর্ণ ঘটনাটা আর্য তাদেরকে বলে, আর বলে আমাদেরকে তোমাদের সাহায্য করতে হবে, সেই জমিদার বাড়িতে সুজানাকে ঢুকাতে হবে। দেখা যায় তারা রাজিও হয়, বলে তারা সুজানা ম্যাডামের সাথে অনেক খারাপ করেছে, আমরা সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের সাহায্য করতে। এদিকে দেখা যায় মিনাতি সেই কবিরাজের বাড়িতে গিয়ে দেখতে পারে কবিরাজকে কেউ ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে। এবার তো সে খুবই ভয় পায়। রাতে যখন আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল তখন তার মনে হয় চুলগুলো বেশ লম্বা। এবার যখন সে উপরে যায় দেখতে পারে তার উপরে ভয়ঙ্কর ভাবে উল্টো হয়ে সুজানা ঝুলছে। সে তো চিৎকার দিয়ে পড়ে যায়, কিন্তু সেটা আবারও গায়েব হয়ে যায়। তখনই সেখানে আবারও সুজানা এসে তাকে ভয় দেখায়, কিন্তু দেখা যাচ্ছে এখানে চলে আসে রাডেন। মিনাতি তখন রাডেনকে বলতে থাকে এই বাড়িটাকে বন্ধ করার জন্য তুমি কাউকে টাকা দিতে পারবে প্লিজ? রাডেন বলে কেন? মিনাতি বলছিল সুজানা ফিরে এসেছে, সে আমাকে মেরে ফেলবে, সে আবার জীবিত হয়ে গিয়েছে। আমি যে কবিরাজকে দিয়ে আমাদের বাড়িটা বদ্ধ করেছিলাম তাকেও সে মেরে ফেলেছে। কিন্তু রাডেন বিশ্বাস করছিল না। এবার দেখা যায় মিনাতি রাডেনকে বিশ্বাস করানোর জন্য কবরস্থানে নিয়ে যায় যেখানে সুজানার কবর দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখায় এই যে দেখো সুজানার কবরটা ফাঁকা, সে উঠে চলে গিয়েছে। এই সব কথা শোনার পর রাডেন বুঝতে পারে এখানে কিছু একটা সমস্যা রয়েছে। সে মিনাতিকে বলতে থাকে সুজানা আমাদের উপর প্রতিশোধ নেবে কেন? তাহলে তুই কি তার উপর কালো জাদু করেছিলিস? তুই এটা কেন করতে গেলি? মিনাতি তখন বলে আমাকে মাফ করে দাও প্লিজ, কিন্তু আমি খুবই ঈর্ষান্বিত ছিলাম। আমি তোমার পাশে কাউকে আর দেখতে পারতাম না, এজন্য এমনটা করেছি। এখন আমাদের উপর ঘোর বিপদ, সে আমাদেরও মেরে ফেলবে। এবার আমরা দেখতে পারছিলাম। এই সব কথা শোনার পর রাডেন তার বাড়িটা সংরক্ষিত করার জন্য আরো একজন শক্তিশালী কবিরাজকে নিয়ে আসে। সেই কবিরাজ বাড়িটাকে বন্ধ করতে শুরু করে। সে সুজানার বাচ্চাটাকে দেখে বলে যেহেতু ওই মহিলাটার বাচ্চা এখনো বেঁচে রয়েছে, যদি কোনো অতিপ্রাকৃতিক সত্তার ধারা সেই মহিলা আবারও বেঁচে উঠে থাকে তাহলে অবশ্যই তার বাচ্চার জন্যই সে এখানে আসবে। সেই কবিরাজ মিনাতিকে একটা আয়না দেয় আর ছুরি দিয়ে বলে এইগুলো দিয়েই তুমি বুঝতে পারবে, চিনতে পারবে সুজানাকে যদি কোনো ছদ্মবেশ নিয়ে ঢোকার চেষ্টা করে। এটা বলে সে চলে যায়। সেদিন রাতে গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান চলছিল, সবাই সেখানে ছিল, কিন্তু জমিদারের বাড়ির সামনে তার লোকজনরা পাহারা দিচ্ছিল। অনুষ্ঠানে যাচ্ছিলই না, কেননা এটা রাডেনের আদেশ। কিন্তু সেখানে আমরা দেখতে পারি পাক আর রোজালি যায় আর সবাইকে গিয়ে বলে তোমরা এখানে পাহারা দিচ্ছ, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে গ্রামে, তাও বছরে একবার, এই অনুষ্ঠান কি মিস করবে? এটা বলার কারণে দেখা যায় তিনজনেই সেখান থেকে অনুষ্ঠানে চলে যায়। শুধু সেখানে থেকে যায় জমিদারের খাস কর্মকর্তা পাকসা। রোজালি আর পাক তারা চেষ্টা করছিল তাকেও সেখান থেকে সরানোর জন্য, কিন্তু সম্ভব হচ্ছিল না। তখনই সেখানে রাতে আসে। এখন সে কোথা থেকে এলো আমরা তো জানি সে মারা গিয়েছে। পাকসা তাকে বলছিল আরে তুই এতদিন কোথায় ছিলে? সে উত্তরে বলে আমি বাড়িতে ছিলাম, মা অনেক অসুস্থ ছিল তাই বাধ্য হয়ে থাকতে হয়েছে। সেখানে রাডেন আসে আর বলে ঠিক আছে, আর যেন এমনটা না হয়, ভেতরে যাও। তাকে স্বাভাবিকভাবে এই বাড়িতে ঢুকতে দেওয়া হয়। রাডেন আরো বলছিল বাকি লোক কোথায় গিয়েছে? পাকসা বলে ওই তো গ্রামের অনুষ্ঠানে। তখন সে তার লোকগুলোকে সেই গ্রামের অনুষ্ঠান থেকে আনতে যায়। এদিকে রাতেই ঘরে প্রবেশ করার পর মিনাতি তাকে জিজ্ঞেস করে তুই এতদিন কোথায় ছিলি? সে সেটাই বলে যেটা সে বাহিরে বলেছিল। বলে আমার মা অসুস্থ ছিল ম্যাডাম, আমি রাডেনকেও বলেছি, এখন আমি একটু বাচ্চাটাকে দেখতে যাচ্ছি। এটা বলে সে বাচ্চা যে রুমে রয়েছে সেখানে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারি মিনাতি কেমন যেন একটা খারাপ গন্ধ পাচ্ছিল সেই ঘরে, কিন্তু রাতে গিয়ে সেই ঘরে বাচ্চাটাকে পায় না। সে যখন মিনাতির কাছে আসে জিজ্ঞেস করে বাচ্চাটি কোথায়? মিনাতি বলে আমাদের শোবার ঘরে গিয়ে দেখ। সে যখন সেদিকে যাচ্ছে মিনাতি সেই কবিরাজের দেয়া আয়নাটা রাতির দিকে ধরলে সে দেখতে পারে রাতির পিঠে বিশাল বড় এক ক্ষত। সে বুঝতে পেরে যায় এটাই হলো সুজানা। তার ভয়ে হাত থেকে আয়নাটা পড়ে গিয়ে ভেঙে যায়। সুজানাও বুঝে ফেলে তাকে মিনাতি চিনে ফেলেছে। সেটা তখনই তার সামনে তার মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলে। মিনাতি খুবই ভয় পেয়ে যায়। বাড়ি সব আলো নিভে যায়, দরজা লেগে যায়, অন্ধকার হয়ে যায়। জমিদারের কাজের লোক পাকসা ভেতরে ঢুকে দেখতে পারে সব অন্ধকার, কিন্তু কি যেন একটা শব্দ হচ্ছে। সে বেশ আতঙ্কিত হয়ে যায়। আয়নাতে সে দেখতে পারছিল সুজানাকে, কিন্তু বাস্তবে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই ভয়ঙ্কর ভাবে এক সময় সুজানা তার সামনে চলে আসে। সে পালাতে চেষ্টা করে কিন্তু পারে না। সুজানার পিঠের ছিদ্র থেকে পচা পোকাগুলো পড়ছিল তার মুখে।
তখনই সুজানা তাকে অন্য একটা ঘরে টেনে নিয়ে একদমই শেষ করে দেয়। এবার আমরা দেখতে পারি সেই গ্রামের অনুষ্ঠান থেকে রাডেন তার লোকদেরকে নিয়ে বাড়িতে এসে পৌঁছায়, আর ঘরের ভেতরে পৌঁছে দেখে এই অবস্থা। পাকসার খন্ড খন্ড দেহ পড়ে রয়েছে ফ্লোরে। সে তার নিজের ঘরে গিয়ে দেখতে পারে বাথরুম থেকে আওয়াজ হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায় মিনাতি ভয়ে লুকিয়ে বসে রয়েছে। সেখানে মিনাতি তাকে সবকিছু খুলে বলে। এদিকে রাডেনের লোক বাড়িতে ঢুকে খুঁজতে থাকে যে কে এমনটা করলো। অন্যদিকে দেখা যায় বাড়িতে আর্য ঢুকে পড়েছে। এবার আর্যের সাথে জমিদারের লোকগুলোর ফাইট হয়, কিন্তু সে পারছিল না। সেখানে তখন সুজানা এসে আর্যকে বাঁচায় আর তাদেরকে একদমই শেষ করে ফেলে ভয়ঙ্কর ভাবে। কিন্তু আমরা দেখতে পারি সেখানে মিনাতি আর রাডেন চলে আসে সুজানার বাচ্চা হাতে নিয়ে আর বলে, তুই যদি আমাদেরকে কিছু করার চেষ্টা করিস তাহলে তোর বাচ্চাকে মেরে ফেলবো। আর তখনই দেখা যায় একটা মন্ত্রসিক্ত ছুরির মতো তীক্ষ্ণ কিছু একটা সুজানার শরীরে এসে বিঁধে যায়, যেটা তার দিকে ছুরি মেরেছিল সেই নতুন কবিরাজ। আর আমরা দেখতে পারি সেখানে সুজানাকে রাডেন গুলি করে। সেই মন্ত্রসিক্ত সচালো ছুরির কারণে সুজানা একদমই শক্তিহীন হয়ে যায়। তখনই দেখা যায় সেখানে চলে আসে আর্য আর তলোয়ার দিয়ে রাডেনের আঙুল কেটে ফেলে সুজানার উপর বন্দুক চালানোর জন্য। আর সেই বন্দুক দিয়ে সেই কবিরাজকে গুলি মেরে একদমই উড়িয়ে দেয়, যেটা সুজানাকে বশ করার চেষ্টা করছিল। তখন সুজানার শরীর থেকে সেই মন্ত্রসিক্ত ধাতব জিনিস উঠিয়ে নিলে সুজানা আবারও তার আগের রূপে শক্তিশালী হয়ে ফিরে আসে। আর সেই ধাতব জিনিসগুলো দিয়েই সেই কবিরাজকে একদমই শেষ করে ফেলে আর রাডেনকেও শেষ করে ফেলে। মিনাতি নিজের জীবন বাঁচাতে সুজানার বাচ্চাকে নিয়ে দৌড় দেয়। পেছন পেছন সুজানা যাচ্ছে। মিনাতি বলে, তুই আমাকে কিছু করার আগে তোর বাচ্চাকে আমি মেরে ফেলবো। এটা বলে দেখা যায় বাচ্চাকে মিনাতি ছুঁড়ে ফেলে দেয়। সুজানা তার শক্তিতে বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলে আর নিজের বাচ্চাটার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে। এ যেন এক যুদ্ধের পরে নিজের সন্তানকে জিতে নেওয়া। কিন্তু এবার দেখা যায় সে চলে যায় মিনাতির কাছে। মিনাতি একটা আগুনের মশাল দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সুজানার হাতের শক্তির ইশারায় সে সেটা ফেলে দেয়। এতে সেখানে আগুন জ্বলে যায়। আর্য সুজানার বাচ্চাকে কোলে তুলে নেয়, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেখান থেকে সুজানা উধাও। কিন্তু না, উধাও না। তখনই মিনাতি একদমই শূন্যে ভাসতে শুরু করে আর সেখান থেকে নিচে পড়ে যায়। তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। সব যেন আবারও রিক্রিয়েট হয়। মিনাতির পিঠ বড় হতে শুরু করে, ফুলে যায় আর প্রচন্ড কষ্ট হয় মিনাতির। আর দেখা যায় তখনই সেখান থেকে পিঠ ফেটে ভেতর থেকে সুজানা বের হয়ে আসে। আর তার যেভাবে মৃত্যু হয়েছিল একইভাবে মিনাতিকে মেরে সে প্রতিশোধ পূরণ করে। এবার দেখা যায় সুজানা আর্যর কাছে আসে আর তার বাচ্চা কোলে নিয়ে বলে, এখন থেকে আমরা খুব সুখে থাকবো, চিরকাল একসাথে থাকবো। কিন্তু তখন দেখা যায় আর্য আবারও তার কাছে বাচ্চাটা নিয়ে নেয়। শেষবারের মতো সুজানাকে জড়িয়ে ধরে আর হঠাৎ করে কবিরাজের মন্ত্রসিক্ত সেই সোচালো ধাতব জিনিসটা এবার সুজানার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। সুজানা বলতে থাকে, তুমি কেন এটা করলে? আর্য বলে, আমাকে মাফ করে দিও, কিন্তু শয়তানের সাথে চুক্তির মাধ্যমে তোমাকে জীবিত করা ছিল আমার প্রচন্ড ভুল আর প্রকৃতির বিপক্ষে কাজ। আর যে বিষয়টা নিয়ে শয়তানের সাথে চুক্তি হয়েছিল সেটা হচ্ছে তোমাকে ফেরানোর পর তোমার এই বাচ্চাটা আমাকে দিতে হতো শয়তানকে বলি হিসেবে, কিন্তু আমি সেটা পারবো না। এই মেয়ে হচ্ছে তোমার একমাত্র স্মৃতি আমার কাছে এই জীবনে, আমি তাকে বাঁচিয়ে রাখতে চাই, আমার পরিচয়। তখন সেখানে সুজানা আরো একবার শেষ হয়ে যায়। তাকে আবারও কবর দেওয়া হয়। অনেকদিন পর আমরা দেখতে পারি সুজানার মেয়ে বড় হয়ে গিয়েছে। আর্যর সাথে সে খুব ভালো আছে। আর এইভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কখনো সম্ভব নয় পুনরায় জীবিত হওয়া। যদি হয় তাহলে সেটা শয়তানের ধোঁকা মাত্র। এখানে শয়তান সুজানার মেয়ের বলির বদলতে সুজানাকে জীবিত করেছিল ঠিকই, কিন্তু সুজানার ভেতরে যে আত্মাটা ছিল সেটা আসলে সুজানা ছিলই না, কখনো ছিল না। এটা ছিল ইবলিশ শয়তানের একটা কারসাজি, যেটা অনেক আগেই বুঝতে পেরেছিল আর্য, আর তাই শেষে সে এই কাজটা করলো। আশা করছি বন্ধুরা ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার মাস্ট করাই লাগবে। এইটুকু আশা আপনাদের থেকে পেতেই পারি, এইটুকু সাপোর্ট আপনাদের থেকে পেতেই পারি। বিনিময়ে সবসময় চেষ্টা করে যাব ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।